বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় ১ বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। ১. মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বর। বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃত সভ্যতা সম্পর্কে জানতে পারি। তো আমরা দেখি এখানে কি কি প্রশ্ন হতে পারে। মহাস্থানগড়, প্রথমে আছে মহাস্থানগড়। খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে পরবর্তী ১৫-১৭ বছরের বেশি সময়কাল বাংলার ইতিহাসে সাক্ষ্য বহন করে। তো প্রশ্ন এটা হতে পারে যে খ্রিস্টপূর্ব কত শতক থেকে বাংলার ইতিহাসে সাক্ষ্য বহন করে? উত্তর হবে ১৫ শতক, খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে, এবং পরবর্তী কত বছরের বেশি? ১৫০০ বছরের বেশি সময়কালে বাংলার ইতিহাসে সাক্ষ্য বহন করে মহাস্থানগড়। মৌর্য আমলে এই স্থানটি পুণ্ড্রনগর নামে পরিচিত। পুণ্ড দুই ধরনের হতে পারে। মৌর্য আমলে এই স্থানটি কি নামে পরিচিত ছিল, আর কোন আমলে এই স্থানটি পুণ্ড্রনগর নামে পরিচিত হলো? একটা হলো মৌর্য আমল। প্রশ্ন হলো মৌর্য আমল, একটা হলো পুণ্ড্রনগর। কি নামে পরিচিত? পুণ্ড্রনগর। এটা কোথায় অবস্থিত? বগুড়া শহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে। তাহলে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। এখানে কি পাওয়া গেছে? এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ, প্রাচীন ব্রাহ্মী শিলালিপি, একটা প্রাচীন বাল্মী শিলালিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, মানে পোড়ামাটির ফলক, ভাস্কর্যের ধাতব। এই চারটা অবশ্যই প্রাপ্ত 4টি নিদর্শনের নাম লেখো, এমন আসতে পারে। তারপরে এইভাবে করলে এটা আসতে পারে, এভাবে প্রশ্ন হতে পারে। আরেকটা জিনিস, ৩.৩৫ মিটার লম্বা খোদাই পাথর। তারপরে 5টা নিদর্শন পাই, 1, 2, 3, 4, 5। এভাবে আমরা যাই ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর প্রশ্ন হলো কোন জেলায় অবস্থিত? উত্তর, এক কথায় উত্তর, নরসিংদী জেলায় অবস্থিত। কোন জেলায় অবস্থিত? এটা হলো নরসিংদী জেলায় অবস্থিত। ওয়ারী বটেশ্বর নামে 2টি গ্রামে প্রচুর নিদর্শন পাওয়া গেছে। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্ক ছিল। এই সভ্যতার কিসের সাথে সম্পর্ক ছিল? সমুদ্র বাণিজ্যের সাথে। আমরা এখানে দেখতে পারি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন, এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের মূর্তি। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা এবং পাথরের মূর্তি। এসব জিনিসের মধ্যে দিয়ে আমরা ফেলে আসার সময়কে যেমন জানতে পারি, তেমনি আমাদের ঐতিহ্যকে বর্তমানে ধরে রাখতেও পারি। পরে অধ্যায়ে আমরা যাই পাহাড়পুর ও ময়নামতি।
পাহাড়পুর এই ঐতিহাসিক নিদর্শনটি 721 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। তাহলে কত থেকে কত খ্রিস্টাব্দে? 721 থেকে 881 খ্রিস্টাব্দে। তাহলে পাল রাজা, তাহলে কার নামে? ধর্মপালের শাসনে নির্মিত হয়। পাহাড়পুর রাজশাহী জেলার রাজশাহী বিভাগের কোন জেলায় অবস্থিত? উত্তর নওগাঁ জেলায় অবস্থিত। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে, এটি সোমপুর বিহার নামে পরিচিত। তাহলে সোমপুর বিহার নামে পরিচিত, গড় রয়েছে 24 মিটার, এটি সোমপুর বিহার নামে পরিচিত। এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে 177টি ভিক্ষুক রয়েছে। তাহলে কতটি? তাহলে 100 পায় হলো কতটি? 177টি ভিক্ষুক রয়েছে। এখানে কি কি আছে? মন্দির, রান্নাঘর, খাবার ঘর এবং পাকা নর্দমা এখানে আছে। এখানে আরো পাওয়া গেছে জীবজন্তুর প্রতিকৃতি ও টেরাকোটা। এখানে কি কি আছে এগুলো আমরা লিখতে পারবো পরীক্ষা আসলে। এবার আমরা আসি ময়নামতি। আমরা আসি এবার হলো ময়নামতি। অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গার ইতিহাসের সঙ্গে জড়িত। প্রমাণ আসতে পারে এই জায়গার ইতিহাসের সাথে কোনটি জড়িত? তাহলে অষ্টম শতকের সাথে জড়িত। অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গার ইতিহাসের সঙ্গে জড়িত। মাসের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। ময়নামতি কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্বাঞ্চলে কুমিল্লা শহরের কাছে। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম নিদর্শন। এখানে হিন্দু ও জৈন ধর্মেরও নিদর্শন পাওয়া গেছে। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল, তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেরও নিদর্শন পাওয়া গেছে। এখানে শিক্ষক, আবাসন সুবিধা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। এখানে হিন্দু জৈন ধর্মেরও নিদর্শন পাওয়া গেছে। আবাসন সুবিধা শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। এখানকার অন্যান্য এর মধ্যে রয়েছে জীবজন্তুর অঙ্কিত পোড়ামাটির ফলক, যেমন বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, হাতি ইত্যাদি। এখানে জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শনও আছে। সোনারগাঁ ও লালবাগ কেল্লা। তাহলে সোনারগাঁও ও লালবাগ কেল্লা।
সোনারগাঁও ও লালবাগ কেল্লা 17 শতকের ঐতিহাসিক নিদর্শন। কোন শতকের? 17 শতকের। সোনারগাঁও ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায়। কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জ জেলা। সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলায়। তাহলে মেঘনা নদীর তীরে অবস্থিত। মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁও মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী ছিল। কোন যুগে? মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী ছিল। এখানে অনেক সমাধি রয়েছে, তার মধ্যে গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি অন্যতম। গিয়াসউদ্দিন আজম শাহ মাজার। 1610 সালে এক যুদ্ধে ইশাখার পুত্র মশাখা পরাজিত হওয়ার পর সোনারগাঁয়ের পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। কখন ঢাকায় রাজধানী স্থাপন করা হয়? তাহলে 1610 সালে। তো প্রশ্ন আসতে পারে, ঢাকার বর্তমান বয়স কত? রাজধানী হিসেবে 1600 আর 4 হলো 2000, 400 বছর। 400 বছরের বেশি। রাজধানী ঢাকায় রাজধানী কি করা হয়? স্থাপন করা হয়। 19 শতকে সুতা বাণিজ্য কেন্দ্র এখানে পানামনগর গড়ে ওঠে। তাহলে কখন পানামনগর ওঠে? 19 শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসাবে পানামনগর গড়ে ওঠে। সোনারগাঁয়ের গৌরব ধরে রাখার শিল্প জয়নুল আবেদিন 1975 সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। কত সালে? তাহলে কে? তাহলে সোনারগাঁ শিল্প জয়নুল আবেদিন 1975 সালে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এবার হলো লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমে কোন নদীর অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে। 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি। দুর্গটি সম্পূর্ণ কিসের তৈরি? ইটের তৈরি। দুর্গের মাঝখানে খোলা যায় মোগল শাসকগণ তাঁবুটা নিয়ে বসবাস করতেন। মোগল শাসকগণ। দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। দুর্গের ভেতরে রয়েছে পরিবিবির মাজার। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে কি রয়েছে? পরিবিবির মাজার আর একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ। বর্তমানে এটি কি হিসাবে? বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে হলো প্রশ্ন মোটামুটি। তার আরেকটা বিষয় পেলাম না, আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল ছিল বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের কি রাজপ্রাসাদ।
মুঘল আমলের জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ এই প্রাসাদটি নির্মাণ করেন। কোন আমলে? মুঘল আমলে। শেখ এনায়েতুল্লাহ। 18 শতকে তার পুত্র শেখ মতিউল্লাহ প্রাসাদটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। তাহলে কত সালে, কত শতকে? 18 শতকে বিক্রি করে দেন। 1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে এটিকে ক্রয় করেন, আবার প্রাসাদে পরিণত করেন। 1830 সালে খাজা আলিমুল্লাহ। এই প্রাসাদকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি একটি প্রধান ভবন নির্মাণ করেন। তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে ভবনটির নামকরণ করেন আহসার মঞ্জিল। এই আমরা আহসার মঞ্জিলের ছবি দেখতেছি। (1888 সালে ঘূর্ণিঝড়ে এবং 1997 সালে ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। তো কখন ভবনটি ক্ষতিগ্রস্ত হয়? 1888 সালে ঘূর্ণিঝড়ে এবং 1997 সালে ভূমিকম্পে। পরে তার মেরামত করা হয়। 1985 সালে বাংলাদেশ সরকার প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয়। তো কত সালে বাংলাদেশ সরকার দায়িত্ব? 1985 সালে। এই প্রাসাদে কি কি রয়েছে? এই প্রাসাদে রয়েছে লম্বা বারান্দা, জলসা ঘর, দরবার হল এবং রংমহল। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। মানে বর্তমানে এটি কিসে ব্যবহৃত হচ্ছে? উল্লেখযোগ্য, বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ছিল অধ্যায় 1-এর আজকে আলোচনা। আজকে আলোচনা আমরা আশা করি উপকৃত হয়েছে, যারা শূন্য অনেক উপকৃত হবে এবং বৃত্তি পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে, সহায়ক ভূমিকা পালন করে। এবং প্রশ্ন সম্পর্কে, বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রশ্ন সম্পর্কে অনেক প্রশ্ন এবং প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ।